গরুটাকে পানি খাওয়া শুরু করেন তো, আমি একটা স্যালাইন লিখে দিলাম। আমি কিন্তু কিছু করি না, খুলে একটা স্যালাইন লিখে দিলাম, এটা পানিতে করে দিবেন। গরুটাকে পানি খাওয়ানো শুরু করছে, 1 মাস পর আসে বলতেছে ভাই চেহারা পরিবর্তন হয়ে গেছে। তার মানে শুধুমাত্র পানির কারণে তার হচ্ছে স্বাস্থ্য বাড়েনি। কেন দেখেন, ঘাম দিয়ে পানি বের হচ্ছে, প্রস্রাব দিয়ে পানি বের হয়, পায়খানা দিয়ে পানি বের হয়, দুধ দিয়ে পানি বের হয়, যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছে তখন পানি বের হয়, যখন জাবর কাটে তখনও পানি বের হয়। তাহলে পানি ঢুকার রাস্তা কয়টা? একটাই, শুধু খাবার। আপনি যদি কাঁচা ঘাস না থাকে, খালি গড় আর দানার উপরে থাকে, তাইলে কিন্তু ওর জীবন শেষ। পানি তাকে বেশি খাইতে হবে, সে বেশি পানি দিতে হবে, কিন্তু আমরা তো এটা করি না। তো সেক্ষেত্রে পানির রাস্তা যেহেতু একটা, নিরাপদ এবং ফ্রেশ পানি দিয়ে অভ্যাস করবেন, এতে গরুর শরীর ঠান্ডা থাকবে, তাপমাত্রার সাথে সে খাপ খাওয়াই নিতে পারবে। তো এইটা গেল পালন আর খাদ্য। লাস্ট একটা আসি, যেটা বলতেছেন যে ব্রাকের সিমেন্ট আমরা দিচ্ছি, ব্রাকের বাচ্চাগুলা। এখন এইখানে কিন্তু শুধুমাত্র তার উপরে নির্ভর করবে না, যে ঠকানোটা তার উপর নির্ভর করবে না, নিজেও ঠকে যাইতে পারেন। কেমন করে? বাচ্চা দিছে একটা ভালো, বাচ্চাটা হওয়ার দিন হয়েছে ভালো, পরে আস্তে 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 খারাপের দিকে গেছে। এই দোষটা কার? যারা গরু পালতেছে। কারণ কি, আপনার গরুটার দুধ হচ্ছে 2 সের, আপনি একটা ফ্রিজিয়ান বাচ্চা নিছেন। উনি বলতেছিল যে একটা ফ্রিজিয়ান গরু ওনারা হচ্ছে আমেরিকা থেকে আনছে, কত লিটার দুধ হচ্ছিল? 62 লিটার দুধ হচ্ছিল। এখন ওই 62 লিটার গরুর যে বাচ্চাটা দুধ খায়, ওই বাচ্চাটার বীজ দিছে আপনার গরুটাকে, তাহলে ওর দুধ কতটা লাগবে? 4-5। ছোট তো অতটা লাগে না। এই যে দেখেন 3-4 লিটার 5 লিটার এরকম একটা হিসাব আসতেছে। তো যেহেতু 50-50 হয়, 50 দেশি বৈশিষ্ট্য পাবে, 50 ফ্রিজিয়ান পাবে, তো মোটামুটি আমরা বলি যত কেজি ওজন হবে, বাছুরটা হইলে মাপা দরকার। মানুষের বাচ্চা হয় মাপে নাই, এমন দেখছেন? হাসপাতালে বাচ্চা হইলে মাপ দেওয়া খুবই জরুরি, কারণ ডাক্তারের কাছে এটা একটা খুবই পয়েন্ট। তো আপনার গরুটার বাছুরটা আপনার মাপতে হবে, যেই পাল্লাই হোক মাপে নিবেন, তার 10% হারে দুধ খাওয়াইতে হবে। যদি 30 কেজি হয়, তাহলে কয় লিটার দুধ পাবে? 3 লিটার। এটা একটা মোটামুটি হিসাব। আপনি যদি আরো লোড নিতে পারে, আরো খাওয়াইতে পারবেন, সমস্যা নাই। তা আপনার গাভীটার দুধে হয় 2 লিটার, আপনি ওকে বাছুরটা খাওয়াইতে হবে 4 লিটার। এখন এই বাছুরটা আপনার যেরকম ছবি দেখাইছে, সুমন ছবি দেখাইছে, ওরকম বাছুরটা হয় নাই। এখন কবেন যে কি বীজ দিল, তাহলে হবে? তার মানে যদি আপনি ভালো বীজ দেন, তাহলে ওকে বলতে হবে যে বাবা এই গরুটার দুধ কতটা খাওয়াইতে হবে, প্রয়োজনে পাউডার দুধ, নাহলে অন্য গরুর দুধ খাওয়াইতে হবে। তাহলে এই বকনাটা দুধ মারা না হয়ে পরবর্তীতে তাড়াতাড়ি হিটে আসবে, এবং হচ্ছে সে তাড়াতাড়ি আপনার ওই দুধে চলে যাবে। কিন্তু এই দুধ মারা পড়লে এই গরুগুলা দেরিতে হিটে আসে। আরেকটা কাজ করবেন, ছোট বাছুরগুলাকে অল্প দিনে করে দানাদার খাওয়ার অভ্যাস করবেন। ধরেন যে 2 সপ্তাহ পার হয়ে গেছে, ভুট্টা ভাঙা অল্প করে দিবেন। যত খাবে তার পাকস্থলীটা তত অ্যাক্টিভ হবে এবং তাড়াতাড়ি সে হবে। তারপরে এখন আবার আসেন ওই গুডুলের ব্যাপারটা। গুডুল বললাম না? তো এখন বীজ দেওয়ার জন্য, বীজ ঠকানোটা না ঠকানোটা ও কি করবে? এই যে বললো ট্রেনিং দিয়ে নিয়ে আসছে না সুমনকে, শামিম, আচ্ছা এইদিকে আসো, প্রশ্ন উত্তর নিব আমি, খালি এই লাস্ট টপিক শেষ করি। তো এইখানে হচ্ছে সার্ভিক্স আছে 3টা রিং, বলে যে রিং খুলে নাই, খুলছে এরকম। তো এই জায়গাটাতে এই ছেলেদেরকে আপনার হচ্ছে ট্রেনিংটা দেয় এইভাবে যে বাবা তুমি রিংটা পার করে শেষে বীজটা দিবা। এখন এই 2 পাশে 2টা আছে না, 2 পাশে 2টা থেকে ডিম তৈরি হচ্ছে। এখন ডানটা থেকে তৈরি হলো না বামটা থেকে তৈরি হলো, আমরা কি জানি? তো কেউ যদি ডানে তৈরি হয়েছে বামে ঢুকায় দেয়, তাহলে কিন্তু হবে না। এই জন্য মাঝখানে দিতে হবে। এই একদম ওই যে ডেন্টাটা ধরতেছে এরকম যদি সোজা করে ধরি, তাহলে ওই জায়গায় সার্ভিক্স পার করে দিতে হবে। তো এরকম অনেক বিষয় ওদেরকে শেখানো হয়েছে, যে একটা গরু কখন হিটে আসতেছে, কখন হিটে আসতেছে না, কোন সময়টা বীজ দেওয়ার জন্য পারফেক্ট, ওই ট্রেনিং গুলো ওরা পাইছে, শামিমরা পাইছে। পাওয়ার পরেও কিন্তু আপনাকে বীজটা দিবে। এখন ও দিবে সর্বোচ্চ ভালো মানের বীজটা। ব্রাক নিশ্চিত করতেছে কি, ওদের ওখানে যেই সারটা থাকবে, এই সারটা পরীক্ষিত। যেমন গ্রামে এই গরুর থেকে মানে খামার থেকে দেখায় নিয়ে আসেন, খালি ময়লা বের হচ্ছে। কারণ কি, ওই সারের মধ্যে ইনফেকশনটা চলে গেছে অন্য গাভী থেকে, ওই গাভী থেকে এটাতে চলে আসছে, নানা রকম বিপদ। কিন্তু এই সারগুলা সিমেন্ট বা বীজ নেওয়ার আগে রক্ত পরীক্ষা করা হয়। মানুষের যেমন অনেকগুলা টেস্ট করা হয়, অনেকগুলা পরীক্ষা করে ওরা ভালো বীজটা নেয়, ওই সিমেন্টটা দিচ্ছে ইনাদেরকে, ইনারা আপনার গরুতে ঢুকাচ্ছে। তার মানে এই জায়গায় কোনো ভেজাল নাই। এখন ভেজালটা আর কোথায় হইতে পারে? ভেজালটা হইতে পারে ওই যে আপনি খাওয়াইলেন, হইল না, বা খাওয়াটা ঠিক মতো দেন নাই। আরেকটা ভেজাল হইতে পারে যে আপনি দেখছেন কিছু কিছু বাছুরের জন্ম ওজন কম হয় বাচ্চার ডেলিভারির জন্য, এটা জেনেটিক্যালি, পরে কিন্তু তাড়াতাড়ি বড় হয়।
তাই আপনি দেখছেন যে বাচ্চাটা তো ছোট হয়েছে, আরেকটু অবহেলা করছেন, ধুর ছোট বাচ্চা দিছে, ওকে মনে করেন যে গাইল টাইল দিয়ে কোথাও ওকে আর ডাকবই না। বিশেষ করে সাইওয়াল বাচ্চাগুলা সাইজে ছোট হয়, তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এটাও কিন্তু ফোকাস করতেছে, কারণ অনেক গরুর সিজার করা লাগতেছে, যেটা আমরা করি। তো সিজারের দিকে যাওয়া যাবে না, তো সেক্ষেত্রে বাচ্চাটা যেন খুব ভালোভাবে ডেলিভারিটা হয়। তো এই এই বীজ প্রক্রিয়ার ওই দায়িত্বটা ওর, এবং আপনাদের আরেকটা দায়িত্ব থাকবে ভালো জাত নেওয়ার জন্য। এখন সব জায়গায় সব বীজ ভালো বাচ্চা দিচ্ছে না, তো আপনাদেরকে একটা কাঠি দেয় না, একটা কার্ড দেয় না, এই কাঠি আর কার্ডটা হচ্ছে আপনার গরুর বাবার পরিচয়, ওই বাচ্চাটার বাবার পরিচয়, ওইটা আপনি রাখে দিবেন, ওইটা আপনাকে রেখে দিতে হবে। রেখে দিলে তাহলে ও আপনাকে ফ্রিজিয়ান বলে শাহিওয়াল দিছে, শাহিওয়াল বলে রেড চিটাং দিছে কিনা আপনি ধরতে পারবেন। তাহলে 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 ওর কি আর ফাঁকি দেওয়ার সুযোগ আছে? ওর কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এখন সম্মিলিতভাবে আপনাদেরকে আগাইতে হবে। তো এখন ওই বীজটা দিয়ে দিলেন, ওইটা রাখে দিলেন, ওইটার যে বকনাটা হবে আরেকটা কাজে লাগবে এখানে, যে ওই বকনাটার সাথে এই যে ইটা বাপটা সারটা, এটার সম্পর্ক কি হইলো? বাপ বেটি না? এই বীজটা ওই বাচ্চাটাকে দেওয়া যাবে না। ওকে বলবেন বাবা এই সারটা বাদ দিয়ে তুমি আমাকে অন্য বীজ দাও। কারণ হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে কি এখানে একটা ইনব্রিডিং ইফেক্ট পড়ে। ইনব্রিডিং বলতে কি জেনেটিক মিউটেশন হয়। এই বাচ্চাগুলা জন্মগ্রহণ করলে, মানে যদি এরকম নিকটাত্মীয় হয়, তাহলে জন্মগ্রহণ করলে বিকলাঙ্গ হইতে পারে, তারপরে হচ্ছে আপনার মারা যাইতে পারে, বাচ্চা হওয়ার সময় খুব দুর্বল হইতে পারে, অথবা প্রতিবন্ধী, এরকম নানা রকমের সমস্যা আসতে পারে। সব সময় আসবে বিষয়টা এমন না, কিন্তু আসে। তো এরকম বেশি উদাহরণটা পাবেন যদি আমি ছাগলের জন্য উদাহরণ দিই, কারণ ছাগলের কৃত্রিম প্রজনন করতেছো। হ্যাঁ, হ্যাঁ, মহিষের তো করতেছে আপনাদের। ছাগলের দেখেন, আমরা 3-4 গ্রাম মিলে একটা পাঠা না, তো এখন করে কি, ওর বেটি হইলে ওইটাও বইলে ওই পাঠা, আর হইলে ওই পাঠা। তো এখন ছাগলগুলা কিন্তু আমাদের 3-4টা করে বাচ্চা দিচ্ছে, কিন্তু বাচ্চাগুলা মুরগির বাচ্চার মতো কেন যেন মরে যাচ্ছে। আপনাদের এখানে হয়েছে কিনা, বেশিরভাগ এলাকা হয় কি, বাচ্চাগুলা দিচ্ছে, বাচ্চাগুলো মরে যাচ্ছে। প্রচুর ছাগলের বাচ্চা এখন মারা যাচ্ছে, হয়ে মারা যাচ্ছে। কারণ প্রতিবন্ধী হলে তো আপনি একটা ভয় পাইতেন, কিন্তু হয়ে মারা যাচ্ছে। বাচ্চাগুলো কেন যেন খুব দুর্বল হচ্ছে। একটা হইতে পারে খাওয়া দাওয়ার অভাব, ঠিক মতো ছাগলটাকে খাওয়াচ্ছেন না। দ্বিতীয় কারণটা হইতে পারে কিন্তু এই ইনব্রিডিং, দুর্বল হয়। মানে একটা দেখবেন খুব বড় হয়ে গেছে বাচ্চা, আর একটা দেখবেন ছোট হয়ে গেছে। এখন সব জিনের ব্যাপার তো সব জায়গায় হবে না, এটা অদৃশ্য ব্যাপার। তো সেক্ষেত্রে এই কৃত্রিম প্রজননের জন্য ওইটাকে দিবেন না, মানে আপনার ভালো থেকে তখন আবার খারাপ হয়ে যাবে। তো এই তো এরকম দুধের রেকর্ড আছে ওর কাছে, আছে, আপনি দেখে লাল নিলে, যদি আপনি শাহিওয়াল নেন, চুজ বড়, মাংস দেখতে ভালো, লাল গরু চাই আমরা, শাহিওয়ালের বীজ দিবেন। তারপরে দেশি পালি যে গরুগুলো আছে ওগুলাকে রেড চিটাগাং দিবেন, মুখটাও লাল, পাটাও লাল, ভুরুগুলাও লাল, এটা আমাদের দেশি ব্রিড, দেখতে সুন্দর বেশ। এটা আপনি প্রথমে দেশি গরুটা দিলেন, বাচ্চাটা হয়ে গেল, জোড়াইটা একটু বড় হইলো, ভান্ডারটা বড় হইলো, তারপর আপনি তখন ফ্রিজিয়ান দেন অথবা শাহিওয়াল দেন। এরকম করে আপনারা আস্তে আস্তে কিন্তু জাত উন্নয়ন করতে পারবেন। কিন্তু এইভাবে জাত উন্নয়ন করিয়েন না খিচুড়ি আকারে, যে এইবার গাভীটাকে দিলাম আমি শাহিওয়াল, ওইটা থেকে যে বাচ্চাটা হইলো ওইটাকে ফের দিলাম ফ্রিজিয়ান, তাহলে কিন্তু জাত উন্নয়নটা হবে না। হ্যাঁ, না, এইটা কিন্তু করা যাবে না। আপনি দিতে পারেন, ধরেন আপনি দিলাম, কে কি চিরবে বলতেই পারেন। তো সেক্ষেত্রে এটা করলে কিন্তু জাতের উন্নয়নের প্রক্রিয়াটা ঠিক থাকবে না, বুঝছেন বিষয়টা? তো আপনারা এই জিনিসটা সতর্ক রাখবেন। এখন আপনাদের কাছে হ্যাঁ, মানে এই নিয়ম হচ্ছে কি, ধরেন এটা গাভী থেকে একটা শাহিওয়ালের ক্রস পাইলেন, এটাকে আপনি আবার শাহিওয়াল দিলেন, কারণ এটাতে 50% শাহিওয়াল 50% দেশি ছিল না। এরপরে যখন আবার 100% দিবেন, এবার 75% শাহিওয়াল 75% আপনার দেশি থাকবে। এইভাবে আস্তে আস্তে জাত উন্নয়ন করতে হয়। শাহিওয়ালকে ফ্রিজিয়ান, এখন আমি আমার গরুকে দিলাম, কার কি বলতে পারেন না। তো আপনার যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা ব্যাহত হবে, যার কারণে নিষেধ করা। আর এইটা জিনিস মাথায় রাখবেন, আমি যদি খাওয়াইতে না পারি, তাহলে আমি ফ্রিজিয়ান বাছুর বা শাহিওয়াল বাছুর কি করব, দিব না। দিল দেওয়ার থেকে ক্ষতি হবে। যেমন দেখবেন রাস্তা দিয়ে সাইকেল চালাবেন, গাড়ি চালাবেন, প্রচুর ফ্রিজিয়ান ক্রস বাচ্চা, কিন্তু হাড্ডি বাইরে গেছে, ক্রসে কঙ্কাল হয়ে আছে, খালি গড় খাচ্ছে, খালি কোনো লাভ নেই। আমরা যদি ওই থেকে যদি আমরা একটা দেশি গরু নিতাম, দ্রুত বড় হইতো, তাড়াতাড়ি বেঁচে দিতে পারতাম। টার্গেট করবেন, এখন দুধে লাভ নাই, আছে গোস্তের লাভ নাই, গোস্তের গরু পুষেও লাভ হচ্ছে না, বাচ্চা উৎপাদন করে লাভ আছে। একটা বাচ্চা আপনার ইউএস এর একটা বাচ্চা, ঘটনা বলি খালি আমি আপনাদেরকে, ইউএস এর যে বলো না, ইউএস এর ফ্রিজিয়ান গরুটা থেকে ফ্রিজিয়ান বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা হয়ে 7.5 মাস, 8 মাসের মাথায় 213 কেজি, এই হাসিবুলের ইয়াটার কথা বলতেছি, 213, গরুটা 1,23,000 অথবা 15,000 বিক্রি করছে, আমার সঠিক মনে আসতেছে না। 8 মাসে, তার মানে কি, ওই যে যাকেই বলি কয় কিভাবে সম্ভব, সব দুধ তাহলে ওইটাকে খাওয়াইছে।
তাহলে ও 8 মাসে যদি 1 লাখ টাকা আনতে পারে, আমি ওইটা ধরি না, আমি বলি 80 থেকে 1 লাখ পাওয়া কোনো ব্যাপার না, খালি যদি আপনি এই বাছুর পালনের সিস্টেমটা ঠিক মতো করেন। আপনার ওই দেশি গরুটাই, কিন্তু আপনি একটু প্রযুক্তি খাটায় এটাকে রেডি করলেন। যদি বকনা হইলো তাহলে আপনার তো গুটিলাল, এটা আরেক মা হইলো, আপনার গরুর থেকে এটা বেশি দুধ দিবে। আর যদি সার হয় তাও গুটিলাল, কোনো মন খারাপ নাই, এটাও আপনি হচ্ছে ওই লাখের ঘরে নিয়ে যায় বিক্রি করবেন। টার্গেট করতে হবে যে এটাকে আমি মানুষ করব। বাছুরের ফিট পাওয়া যায়, 7 দিনের বাছুরের ফিট খাওয়াইতে হয়, এটা কে জানি, অল্প করে খাবে না, শুংবে, অভ্যাস হবে, চাটবে, এরকম আর কি। তো এইগুলা ছিল মোটামুটি আমার আলোচনা। যেহেতু সে নতুন করে শুরু করতেছে, সে নতুন এলাকায় হয়তো, কিন্তু শুনলাম সে দীর্ঘদিন ধরে ফিল্ডে আছে, ওর আব্বা একজন অভিজ্ঞ মানুষ, দীর্ঘদিন ধরে এলাকায় আছে। তো আপনাদের এই জিনিসগুলা ওর কাছে সেবা নিতে পারবেন। আর আমার পরিচয়টা শুধু আমি একটু এটুকু বলে দেই, ধরেন যে কোনো গরুকে 2-3 বার বীজ দিলেন, কিন্তু 4 বার, 5 বার, 6 বার, 8 বার, 10 বার দেওয়ার দরকার নাই। তার মানে আমাদের বুঝতে হবে যে কোথাও না কোথাও সমস্যা আছে। আর এই সমস্যাটা নির্ণয়ের জন্য একজন অভিজ্ঞ ভেটেনারি ডাক্তার, যেটাকে আমরা বলি রেজিস্টার্ড ডাক্তার বা ডিভিএম ডাক্তার, মানুষের যেমন আমরা করি কি বাচ্চার সমস্যা হলে কোথায় যাই, গানি ডাক্তারের কাছে না, ঠিক এরকম ডিভিএম ডাক্তারের কাছে ডেকে পরামর্শটা নিলে তাহলে কিন্তু আর এই অর্থনৈতিক ক্ষতিটা আপনার হবে না। এবং খামার করার আগে প্ল্যান নিতে পারেন। এবং আমি এইটুকু বলি আপনাদের জন্য, এটা সুখবর যে আমি আপনাদের দোয়ায় এই এলাকাতে একটা ল্যাব দিতে পারছি, যেটা কিনা আপনার আমাদের উত্তরবঙ্গের মধ্যে 1 থেকে 5টার মধ্যে একটা, যেখানে গরুর আলট্রাসোনোগ্রাফি হয়, গরুর রক্ত পরীক্ষা, গরুর ক্যালসিয়াম পরীক্ষা, গরুর প্রস্রাব পরীক্ষা, গোবর পরীক্ষা, দুধ পরীক্ষা, সকল রকমের পরীক্ষা হয়। এবং আমরা মাঠের মধ্যে সকল প্রকারের সার্জারি করি, হার্নিয়া অপারেশন, ঝনকা, এই যে পাটানে হাটে যে, তারপরে হচ্ছে আপনার বাটের যে কোনো অপারেশন, সিজার, এগুলো আমরা করি। এবং হাড় জোড়া লাগানো, হাড়ের মধ্যে রড লাগানো, এই ধরনের যত রকমের সার্জারি আছে আমরা সফলতার সাথে আমার ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে করতেছি। আপনারা সবাই লাহিড়ী বাজার যান না, লাহিড়ী বাজার ঢুকতেই কিন্তু এটা পড়ে, প্রফেসর ইমদাদুল হক প্রাণী সেবা কেন্দ্র, ওইটা ডায়াগনস্টিক সেন্টার আমার, ওইটা আমরা গোটা ঠাকুরগাঁ জেলাতে আপাতত সেবাটা দিচ্ছি। তো এই সেবাটা আপনারা ওইখানে নিতে পারেন, যে কোনো পরামর্শ আপনারা এসে নিতে পারেন, এটা আমার ব্যাপারে বলা। আমি একজন ডিভিএম ডাক্তার, আমি পাশ করছি হাজী মোহাম্মদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, ওইখান থেকে পাবলিক হেলথে মানে জনস্বাস্থ্যের উপরে মাস্টার্স করছি। পাশাপাশি এখন আমার পিএইচডি চলমান গরুর গাইনি নিয়ে, যেটাকে আমাদের ভেটেনারি ভাষায় বলে থেরিওজেনোলজি, মানুষের ভাষায় বলে গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স। তো এইটার উপরে, তো এইটা হচ্ছে আমার পরিচয়। এখন আমি আপনাদের কাছে জানি যে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, আমাদের আলোচনা থেকে কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের প্রশ্ন করে।